তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যেমন আজকে আলোচনা করব প্লেটোর সাম্যবাদ সম্পর্কে টিকা, ম্যাকিয়াভেলির ধর্ম ও নৈতিকতার ভূমিকা, অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণ। এইভাবে গুরুত্বপূর্ণ কিছু 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে ক্লিয়ার করি, এখানে 15 নম্বর লেখা আছে, টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এবং এখান থেকে তোমরা কমন পাবেই 5 নম্বরের প্রশ্ন, এটুকু নিশ্চিত। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে প্লেটোর সাম্যবাদ সম্পর্কে টিকা। কি বলা হচ্ছে? প্লেটোর সুবিখ্যাত গ্রন্থ রিপাবলিক, দি রিপাবলিকে বর্ণিত আদর্শ রাষ্ট্রের ধারণাটি তার সাম্যবাদ তত্ত্বের ওপর গভীরভাবে নির্ভরশীল, যা মূলত সুবিচার বা ন্যায় প্রতিষ্ঠার একটি অপরিহার্য অধ্যায়। প্লেটোর এই সাম্যবাদ আধুনিক সমাজতন্ত্র বা মার্ক্সীয় অর্থব্যবস্থা নয়, বরং এটি একটি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক ব্যবস্থা যা শুধুমাত্র রাষ্ট্রের শাসক বা অভিভাবক শ্রেণীর জন্য প্রযোজ্য। প্লেটো মনে করতেন রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক লোভ, এই দুইয়ের সংমিশ্রণে রাষ্ট্রের দুর্নীতি ও অরাজকতা ডেকে আনে। তাই তিনি প্রস্তাব করেন যে আদর্শ শাসকের বা দার্শনিক রাজার নিজস্ব কোনো ব্যক্তিগত সম্পত্তি, জমি বা গৃহ থাকবে না। তারা রাষ্ট্রের ব্যারাকে সাধারণ জীবনযাপন করবেন এবং সাধারণ ভোজনালয়ে আহার করবেন। একে বলা হয় সম্পত্তির সাম্যবাদ। এর পাশাপাশি তিনি পরিবারের সাম্যবাদ প্রবর্তন করেন, যেখানে শাসকদের নিজস্ব কোনো স্থায়ী পরিবার, স্ত্রী বা সন্তান থাকবে না। রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রজনন ব্যবস্থার মাধ্যমে জন্ম নেওয়া সন্তানরা হবে রাষ্ট্রের সন্তান। এর মূল উদ্দেশ্য ছিল স্বজন পোষণ দূর করা এবং শাসকের সম্পূর্ণ আনুগত্য ও মনোযোগ ব্যক্তিগত স্বার্থের বদলে রাষ্ট্রের কল্যাণে নিবেদিত রাখা। বার্কার যথার্থই বলেছেন, প্লেটোর সাম্যবাদ ছিল ত্যাগের পথ, ভোগের নয়। এটি এমন এক ব্যবস্থা যেখানে শাসক শ্রেণী পার্থিব মায়া ত্যাগ করে নির্মমভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিজেদের সঁপে দেবে। তারপরে দ্বিতীয় প্রশ্ন, ম্যাকিয়াভেলির চিন্তায় ধর্ম ও নৈতিকতার ভূমিকা। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তবে তোমাদের একটা বিষয় বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল আমাদের কমপ্লিট, অর্থাৎ তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাইছো বা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করবে। এবার দেখো, ম্যাকিয়াভেলির চিন্তায় ধর্ম ও নৈতিকতার ভূমিকা। এখানে কি বলা হচ্ছে? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ইটালীয় চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি মধ্যযুগের ধর্মতাত্ত্বিক ও স্কলাস্টিক চিন্তাধারা থেকে রাজনীতিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ধর্মনিরপেক্ষ রাজনীতির ভিত্তি স্থাপন করেছিলেন। তার অমর সৃষ্টি দ্য প্রিন্স এবং দ্য ডিসকোর্স গ্রন্থে তিনি স্পষ্টভাবে দেখিয়েছিলেন যে রাজনীতি ও নৈতিকতা বা ধর্মের ক্ষেত্রে এবং মানদণ্ড সম্পূর্ণ আলাদা। ম্যাকিয়াভেলির মতে শাসকদের প্রধান লক্ষ্য হল রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, তা রক্ষা করা এবং রাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত করা। এই মহৎ লক্ষ্য অর্জনের জন্য রাজা বা শাসককে প্রচলিত খ্রিস্টীয় নৈতিকতা বর্জন করে প্রয়োজনে ছলনা, নিষ্ঠুরতা বা ওয়াদা ভঙ্গের আশ্রয় নিতে হতে পারে, যাকে তিনি রিজন অফ স্টেট বা রাষ্ট্রীয় যুক্তি হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ব্যক্তিগত নৈতিকতা এবং রাজকীয় বা রাজনৈতিক নৈতিকতার মধ্যে কঠোর পার্থক্য টেনেছিলেন। ম্যাকিয়াভেলির কাছে ধর্ম কোনো পরলৌকিক মুক্তির পথ নয়, বরং তা হল সামাজিক সংহতি, শৃঙ্খলা ও আনুগত্য তৈরির একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার। তিনি রাজাকে পরামর্শ দেন যে তিনি নিজে ভীরু না হলেও জনসমক্ষে নিজেকে ধার্মিক হিসাবে উপস্থাপন করবেন, কারণ ধর্মভীরু প্রজা শাসন করা সহজ। অর্থাৎ ম্যাকিয়াভেলির চিন্তায় ধর্ম ও নৈতিকতা রাজনৈতিক চালিকা শক্তি নয়, বরং রাজনীতির অধীনস্থ এবং
রাষ্ট্রের স্বার্থে ব্যবহারযোগ্য কৌশল মাত্র। তার বিখ্যাত উক্তি, উদ্দেশ্য যদি মহৎ হয় তবে উপায় যাই হোক না কেন তা গ্রহণযোগ্য। ঠিক আছে, কি বলা হচ্ছে দেখো, এই দর্শনই রাজনীতিকে নৈতিকতার শিকল থেকে মুক্ত করেছিল। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণ। এটা আমি স্ক্রল করে যাচ্ছি, এটা আর আলোচনা করছি না, তোমরা দেখে নাও। এর পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মত। এই প্রশ্নের উত্তরটা এবারে তোমরা বোঝো। অ্যারিস্টটল তার দ্য পলিটিক্স গ্রন্থে 3য় খণ্ডে সংবিধান বা পলিটি সম্পর্কে তার সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। তার মতে সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ পদের বিন্যাস এবং সার্বভৌম ক্ষমতার অবস্থান নির্ণয়ের ব্যবস্থা। তিনি রাষ্ট্র এবং সংবিধানকে অভিন্ন বলে মনে করতেন, অর্থাৎ সংবিধানের পরিবর্তন মানে রাষ্ট্রের পরিবর্তন। অ্যারিস্টটল সংবিধানের শ্রেণীবিভাগ করেছেন দুটি মূল নীতির ওপরে ভিত্তি করে, সংখ্যাগত নীতি অর্থাৎ শাসকের সংখ্যা কত, এবং গুণগত বা উদ্দেশ্যগত নীতি অর্থাৎ শাসন কার স্বার্থে পরিচালিত হচ্ছে। ঠিক আছে, যখন শাসন কার্য সমগ্র সমাজের কল্যাণে পরিচালিত হয় তখন তাকে তিনি স্বাভাবিক রূপ বলেছেন, আর যখন তা কেবল শাসকের স্বার্থে পরিচালিত হয় তখন তাকে বিকৃত রূপ বলেছেন। এই নীতির ভিত্তিতে তিনি 6টি সংবিধান উল্লেখ করেছেন। একজনের শাসনে স্বাভাবিক রূপ হলো রাজতন্ত্র এবং বিকৃত রূপ হচ্ছে স্বৈরতন্ত্র। কতিপয় শাসনের স্বাভাবিক রূপ অভিজাততন্ত্র এবং বিকৃত রূপ হচ্ছে ধনিকতন্ত্র। বহুজনের শাসনের স্বাভাবিক রূপ হলো পলিটি এবং বিকৃত রূপ হলো গণতন্ত্র। অ্যারিস্টটলের মতে যদিও রাজতন্ত্র তাত্ত্বিকভাবে শ্রেষ্ঠ, কিন্তু বাস্তবে পলিটি বা মধ্যমপন্থী সংবিধান হলো সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা, কারণ এখানে আইনের অনুশাসন থাকে এবং একটি ধনিকতন্ত্র ও গণতন্ত্রের গুণাবলীর সংমিশ্রণে গঠিত, যা রাষ্ট্রকে স্থায়িত্ব প্রদান করে। পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রোমানদের আইন তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। কি বলা হচ্ছে এখানে? আবারও বলছি, তোমাদের বিষয়টা মনে করিয়ে দিই যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা যত তাড়াতাড়ি পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো, এই প্রশ্নের উত্তরটা এবারে তোমরা বুঝে নাও। রোমানদের আইনের তত্ত্ব সম্পর্কে লেখো। কি বলা হচ্ছে? পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান হলো তাদের আইন তত্ত্ব বা জুরিসপ্রুডেন্স। গ্রিকরা যেখানে ছিল তাত্ত্বিক ও দার্শনিক, রোমানরা সেখানে ছিল অত্যন্ত বাস্তববাদী ও প্রশাসনিক। রোমান সাম্রাজ্যের বিস্তারের সাথে সাথে তাদের আইন ব্যবস্থারও বিবর্তন ঘটে, যা মূলত 3টি প্রধান ভাগে বিভক্ত: জাস সিভিল, জাস জেন্টিয়াম এবং জাস ন্যাচারাল। জাস সিভিল বা দেওয়ানি আইন ছিল শুধুমাত্র রোমান নাগরিকদের জন্য প্রযোজ্য, যা ছিল অত্যন্ত কঠোর ও প্রথাগত। কিন্তু সাম্রাজ্য বিস্তারের ফলে বিদেশিদের সাথে বাণিজ্যিক ও সামাজিক সম্পর্ক স্থাপনের প্রয়োজনে উদ্ভব হয় জাস জেন্টিয়াম বা জাতিগণের আইন। এটি ছিল অধিকতর নমনীয় এবং সর্বজনীন যুক্তির ওপরে প্রতিষ্ঠিত, যা রোমান ও ভিনদেশি উভয়দের ক্ষেত্রেই প্রযোজ্য। পরবর্তীতে স্টোয়িক দর্শনের প্রভাবে সিসেরো ও অন্যান্য রোমান আইনজ্ঞরা জাস ন্যাচারাল বা প্রাকৃতিক আইনের ধারণা প্রবর্তন করেন। সিসেরোর মতে প্রাকৃতিক আইন হলো প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ সঠিক যুক্তি, যা সর্বজনীন, শাশ্বত এবং অপরিবর্তনীয়। রোমানরা বিশ্বাস করতেন যে রাষ্ট্র কোনো কৃত্রিম সৃষ্টি নয়, বরং আইনের সৃষ্টি এবং জনগণ হলো সেই আইনের উৎস। রোমান আইনের এই ধারণা পরবর্তীকালে আধুনিক ইউরোপীয় আইন ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তি রচনা করে। আইনের চোখে সকলের সমান অধিকারের ধারণা রোমান আইনেরই এক যুগান্তকারী ফসল। এই ছিল তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন উত্তর।